একজন তিরিং বিরিং সংস্কৃতি উপদেষ্টা যেভাবে সাংবাদিকদের নাজেহাল করেছেন, এটা আন্তর্জাতিক মিডিয়াতে বেশ দৃষ্টি আকর্ষণ করেছে। ভাবে উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা তিরিং বিরিং করতেছিলেন, তার টেবিল চেয়ার নিয়ে একবার কথা বলবে না, উঠে চলে যায়, এ করে সে করে, মাথার ক্যাপ ঠেলে, মানে উনি যেভাবে তিরিং বিরিং করতেছিলেন সেই হয়ে সাংবাদিকদের মনোযোগের চ্যুতি হয়েছে, আহ, মনোসংযোগের একটা বিচ্যুতি হয়েছিল আমার ধারণা। আপনার 1400 শহীদের কথা বলেন, কিন্তু আপনাদের অফিসিয়াল রিপোর্টে কেন 800, কেন 1400 না? জাস্ট সিম্পলি এই প্রশ্নটা হওয়া উচিত ছিল, সেটা না করে ও যেভাবে ফরমুলেট হয়েছে এটার কারণও কিন্তু ওই যে তিরিং বিরিং, আমি বললাম না, উনি চেয়ারের মধ্যে ওনার কি পেটে ব্যথা ছিল কিনা আমি জানি না, খুব সম্ভবত কোন একটা অস্বস্তি ছিল শরীরে, যে কারণে উনি চেয়ারে বসতে যাচ্ছিলেন না, একবার লাফ দিচ্ছেন, একবার ওইদিকে দিচ্ছেন। ওনারা মব তৈরির যে হুমকিটা দিয়েছিলেন, সেটা কিন্তু প্রত্যেকটা সাংবাদিক, প্রত্যেকটা মিডিয়া কর্মী, ইভেন একটা মানে প্রতিষ্ঠানের যে যে গাড়ি ড্রাইভ করে দেয় সেও কিন্তু ভীত। মানে কত 30 বছর 40 বছরের মধ্যে সবচেয়ে একটা নির্মম ঘটনা এবং নৃশংস ঘটনা, যেটা আপনি কিল করেছেন, একজনের ক্যারিয়ার কিল করেছেন, 3 জনের ক্যারিয়ার কিল করেছেন, একটা প্রতিষ্ঠানের সংবাদ অনুষ্ঠান কিল করেছেন। দিস কল কিল। সংবাদ মাধ্যমে কিন্তু কিল একটা বড় শব্দ। তো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস এটা। তো আমি ভালো কিছু বলে শুরু করতে চাই, সেটা হলো আমাদের তথ্য উপদেষ্টা ও বলেছেন বাংলাদেশ নাকি বাংলাদেশ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম র্যাঙ্কিং এ অনেক উন্নতি করেছে। তো হ্যাঁ, ঠিক আছে, এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কোন কোন সেক্টর, মানে কি কি কারণে এটা র্যাঙ্কিং এ উন্নতি হয়, সেটার আহ, কি কারণে হয়েছে সেটা নিশ্চয়ই ওনারা ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু দৃশ্যমান যে ইয়েগুলো সেটাতে কিন্তু কোথাও বিশ্বের বা এই র্যাঙ্কিং এ বাংলাদেশের উন্নতির আমি কোনো, আমার কাছে কোনো চিত্র নাই। আমি একজন সাংবাদিক হিসাবে এবং সংবাদকর্মী হিসাবে এবং সাংবাদিক অ্যাক্টিভিস্ট হিসাবে, মানে আমি সাংবাদিক ইউনিয়ন করেছি, মানে বিভিন্ন সংগঠনের সাথে, রিপোর্টার্স ইউনিটি করেছি, বিভিন্ন সংস্থার সাথে আমার সম্পৃক্ততা ছিল বা আছে এখনো। তো তার প্রেক্ষিতে আমি আসলে কোনো উন্নতি আমার চোখে পড়ে নাই, কিন্তু তারপর যেহেতু বিদেশিরা বলছে এটার জন্য আমরা খুশি হতেই পারি, তাই না? বিদেশিরা যখন খারাপ কথা বলে তখন কিন্তু আমরা এটাকে হাইলাইট করি না, বিদেশিরা যখন ভালো কথা বলে অবশ্যই আমরা হাইলাইট করব, এবং এটাই আমাদের ইয়ে। কিন্তু তারপরেও বিশ্ব গণমাধ্যম দিবসে বাংলাদেশের অবস্থা যেটা, আমি গত এক সপ্তাহটা বলি, আর কোনো দরকার নেই, এটা তো ধরেন 1 বছরেরটা অ্যাসেসমেন্ট হয়েছে, ঠিক আছে? অ্যাসেসমেন্ট করে এরকম উন্নতি ঘটেছে বাংলাদেশে। তো আমি গত 1 সপ্তাহের উন্নতির খবর দিই। গত 1 সপ্তাহে আপনি বলেছেন যে 3 জন সাংবাদিক আহ, চাকরি হারিয়েছেন। এটা চাকরি হারানো, সাংবাদিকতা হারিয়েছে তারা। তারা তাদের জীবনের একটা, মানে কি বলে, কর্মী জীবনের একটা হঠাৎ করে একটা অবসান ঘটানো হয়েছে, এটা জোর করে ঘটনা হয়েছে। যত যে যাই বলুক, আপনি বলেছেন ঠাকুরমা রেখে কলা খাই না, সংস্কৃতি উপদেষ্টা বলেছেন। সংস্কৃতি উপদেষ্টার যদি আপনি সেই দিনের কথোপকথনটা আপনি যদি একটু, সবাই শুনেছে নিশ্চয়ই, আমিও একটু শুনেছি, চেষ্টা করেছি বুঝার। আমি তার কথোপকথন দিয়ে আপনি বুঝাবো যে উনি আসলে কি করেছেন, উনি আসলে আহ, সাংবাদিকরা কি করেছে, সাংবাদিকদের কতটুকু ত্রুটি আছে সেটাও এখন বলছি। সেটা হলো সাংবাদিকরা আসলে প্রশ্নটা ঠিকভাবে ফর্মুলেট করেনি। একজন সাংবাদিকও, আমি মনে করি না সকল সাংবাদিক হতে, 3 জন সাংবাদিক আমার রেসপেক্ট জানিয়েও বলছি, তারা ফর্মুলেশনটা ঠিক কথা না, এবং এই ফর্মুলেশনটা না হওয়ার কারণও আছে। যেভাবে উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা তিরিং বিরিং করতেছিলেন, তার টেবিল চেয়ার নিয়ে একবার কথা বলবে না, উঠে চলে যায়, এ করে সে করে, মাথার ক্যাপ ঠেলে, মানে উনি যেভাবে তিরিং বিরিং করতেছিলেন সেই হয়ে সাংবাদিকদের মনোযোগের চ্যুতি হয়েছে, আহ, মনোসংযোগের একটা বিচ্যুতি হয়েছিল আমার ধারণা। তাদের প্রশ্নের ব্যাপারে তারা প্রশ্নটা যেভাবে করা উচিত ছিল সেভাবে করতে পারেন নাই, বাদানুবাদের কারণেও হতে পারে। কিন্তু ফারুকী সাহেব সে এই যে প্রশ্ন করতে গিয়ে প্রশ্নকর্তাকে যেভাবে নাজেহাল করেছেন তার কতগুলো উদাহরণ দেয়। আই এম টকিং অ্যাবাউট ইউএন রিপোর্ট। বারবার সে, তাকে যখন ওই প্রশ্নটা, যে প্রশ্নটার প্রেক্ষিতে যে এতজন 1400 কথা বলছেন, তো 1400 আপনাদের হিসাবে তো 800 জন, যদি প্রশ্নটা জাস্ট একদম ডিরেক্টলি এটা করা হতো যে আপনি যদি আমাদের প্রশ্নের উত্তর দেন, আপনার 1400 শহীদের কথা বলেন, কিন্তু আপনাদের অফিসিয়াল রিপোর্টে কেন 800, কেন 1400 না? জাস্ট সিম্পলি এই প্রশ্নটা হওয়া উচিত ছিল, সেটা না করে
ও যেভাবে ফর্মুলেট হয়েছে এটার কারণও কিন্তু ওই যে তিরিং বিরিং আমি বললাম না, উনি চেয়ারের মধ্যে তিরিং, ওনার কি পেটে ব্যথা ছিল কিনা আমি জানি না, খুব সম্ভবত কোন একটা অস্বস্তি ছিল শরীরে, যে কারণে উনি চেয়ারে বসতে যাচ্ছিলেন না, একবার লাফ দিচ্ছেন একবার ওইদিকে দিচ্ছেন, এবং বারবার কতগুলি দুই একটা সেন্টেন্স আমি বলি, আই এম টকিং অ্যাবাউট ইউএন রিপোর্ট, ভাই প্লিজ ডু সাম রিসার্চ, আই এম টকিং অ্যাবাউট ইউএন রিপোর্ট। ভাই ওরা প্রশ্নটা ফর্মুলেট করার আগেই উনি কিন্তু বারবার এভাবে বলছেন, হ্যাঁ আই এম টকিং অ্যাবাউট ইউএন রিপোর্ট। যদি তাকে বলা যেত তাৎক্ষণিকভাবে, তাকে যদি বলা যেত ইউনাইটেড নেশনস যে রিপোর্ট দিয়েছে সেখানে 1400 নিহত হওয়ার কথা বলেছে পুরো এই এই আন্দোলনের সময়, তারা কখনো বলে নাই 14 জন শহীদ হয়েছে বা আন্দোলনকারী নিহত হয়েছে, এ কথা বলেনি। ইউএন রিপোর্টের কোথাও নাই যে এরা সবাই আন্দোলনকারী, যে 1400 জনের কথা তারা বলছে এরা সবাই আন্দোলনকারীরা বলে, বরং ইউএন রিপোর্টে লেখা আছে পুলিশ সম্পর্কে তারা তথ্য জানে না, তারা 5 তারিখের পরের তথ্যগুলি তারা জানে না, তারা এগুলো জানে না। সো এবং ওনাদের কেন 800 জনের পরে বাকি 700 জনের কথা ওনারা কনফার্ম করতে পারেন, ওনারা কেন বলেন যে 800 জন ঢাকা মেডিকেল মানে বিভিন্ন মেডিকেলের হাসপাতাল থেকে যে সংগৃহীত তথ্য, পরিবার থেকে তথ্য, সেটা 800 জনের তথ্য, তাও সেটাও কিন্তু সেই লিস্টটাও প্রকাশ করা হয়নি। উনি অ্যাবসলিউটলি উনি বরং ওইখানে ইউএন রিপোর্টের কোট করে উনি মিথ্যাচার করেছেন। আমি সরাসরি বলবো এখানে অসত্য কথা বলার কোনো দরকার নেই, মিথ্যা কথা বলছেন, কারণ উনি আসলে তার রিসার্চটা করেন নাই। উনি সাংবাদিককে ব্লেম করতেছেন যে প্লিজ ডু সাম রিসার্চ, ভাই আচ্ছা হা 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 করে হাসছেন, হেসে আবার ভাই প্লিজ ডু ইউর ওন রিসার্চ, চেক ইউ ম্যান ম্যান, প্লিজ ডু ইউ ডু ইউ ওন রিসার্চ। আই ইনফর্ম কোশ্চেন, ইনফর্ম কোশ্চেন হইতে হবে প্লিজ, ইয়েস। মানে সে যে এত বেশি তিরিং বিরিং করতেছিল, এটা আপনি কথাগুলো শুনেই বুঝতে পারছেন। আর সাংবাদিকরা সেভাবে কিন্তু পাজল হয়েছে, পাজল হওয়ার কারণেই প্রথমে প্রশ্নটা কিছুটা করা হলো, পরবর্তী সময় আর জায়গা মতো থাকে নাই। কিন্তু সাংবাদিকরা যদি তাৎক্ষণিকভাবে তাকে ধরতো, আপনি একটু ইউএন রিপোর্টটা রিসার্চ করেন, আপনি আমাকে বলছেন রিসার্চ করতে, আপনি রিসার্চ করেন, ইউ আর দ্য অথরিটি দেয়ার। আমি আমারটা পড়েছি, পড়ে আমি জানি যে ইউএন রিপোর্ট বলেছে 1400 জন মারা গেছে, তারা বলে নাই যে এরা সবাই আন্দোলনকারী, আপনাদের সংজ্ঞায় শহীদ, আপনারা 1400 জনকে শহীদ বলছেন। 1400 জন শহীদ আপনার আন্দোলনকারী বলতে হবে। তো এই যে ব্যাখ্যাটা, এটা ফর্মুলেট করতে পারেন, এটা দুর্ভাগ্যজনক সাংবাদিকদের জন্য। এবং একাধারে একজন তিরিং বিরিং সংস্কৃতি উপদেষ্টা যেভাবে সাংবাদিকদের নাজেহাল করেছেন, এটা আন্তর্জাতিক মিডিয়াতে বেশ দৃষ্টি আকর্ষণ করেছে। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া কিন্তু এগুলো প্রত্যক্ষ করেছে যে বাংলাদেশে সাংবাদিকতা নিয়ে কি হচ্ছে। তারপরে যখন তাদের চাকরিচ্যুতির ঘটনা ঘটে এবং একটি টেলিভিশনের নিউজ বদলে যায়, নিউজ বন্ধ হয়ে যায়, এবং যেই প্রক্রিয়া তাদেরকে আহ, আহ, চাকরিচ্যুত করা হয়েছে, সেখানে যে আগ বাড়িয়ে মানে কিছু জানার আগে ওনারা বলছেন যে একজন বলছেন, তথ্য উপদেষ্টা বলছেন আমরা তো ফোন করি নাই, আমরা আমরা কাউকে ফোন করি নাই। আপনারা ফোন করেন নাই, আপনি হয়তো ফেস টাইম কল দিয়েছেন, ভিডিও কল দিয়েছেন, ফোন করেন নাই, ঠিকই তো আছে, আপনার তো ইউনুসের সাগরেদ। ইউনুস সাহেব তো ওই যে ইয়াতে এলন মাস্কের সাথে প্রথমে টেলিফোন কল, তারপরে ভিডিও কল, তারপরে আবার টেলিফোন কল, এরকম করতে করতে ওনারা শিফট করেন। আপনারা এক সময় বলবেন হ্যাঁ একটা ফোন হয়তো গিয়েছিল, কারণ আপনারা ফোন করার নাই, তাহলে আপনারা ভিডিও কল দিচ্ছেন, ভিডিও কল দেন নাই, আপনারা মেসেঞ্জার পাঠিয়েছেন, মেসেঞ্জার পাঠান নাই, কোনো না কিছু না ঘটলে এই সাংবাদিকের এভাবে চাকরি যাওয়ার কোনো কারণ নেই। আমি অ্যাটলিস্ট আমার প্রতিষ্ঠান, আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, চ্যানেলের সাংগঠনিক কাঠামোটা, চাকরি কাঠামোটা এরকম না অল অফ এ সাডেন কাউকে একদম বিতাড়িত করে দেওয়া যায়। আমি আমার প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে বলতেছি, ওই প্রতিষ্ঠান এরকম না। তো ওই প্রতিষ্ঠানে এমন কোন প্রেসারে পড়েছে যে প্রেসারের কারণে এটা ঘটেছে, ঠিক আছে? তো সেই প্রেসারটা কি? সেবারটা আপনাদের ইঙ্গিতে হইতে পারে, আপনাদের ফোন কলে হইতে পারে, ভিডিও কল হইতে পারে, আপনারা শিফট করবেন, কোনো না কোনো দিন এটা জানা যাবে, এটা অবশ্যই জানা যাবে কোনো না কোনো দিন। এবং যেহেতু আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি যে প্রতিষ্ঠানে কাজ করছি সেখানকার তথ্য অ্যাটলিস্ট আমি বের করতে পারবো কিভাবে চাকরিটা গেছে, এবং সেটা একদিন আমরা প্রকাশ করবো। এখন আমরা বলছি না, নিরাপত্তার স্বার্থে যে যারা এই এর মধ্যে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের নিরাপত্তা একটা জরুরি, কারণ সেটা কিন্তু প্রত্যেকটা সাংবাদিক
প্রত্যেকটা মিডিয়া কর্মী, ইভেন একটা মানে প্রতিষ্ঠানের যে যে গাড়ি ড্রাইভ করে দেয় সেও কিন্তু ভীত যে কখন মবের শিকার হয়ে কাকে মেরে ফেলে। সো এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু অনেক বড় হয়েছে। আপনারা কিভাবে করছেন, ওনারা কোন সিগন্যাল দিয়ে চাকরি খেয়েছেন, এটা কিন্তু বের হবে, বের না হওয়ার কোনো কারণ নেই। একদিন না একদিন এটা প্রকাশ হবে। এখন প্রকাশ করা যাবে না, এই জন্য যে এটাতে আরো কিছু মানুষ ইয়েতে পড়বে, বিপদে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে। তবে একদিন না একদিন প্রকাশ হবে, এটা আমি জানিয়ে রাখলাম। আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি অন রেকর্ড সংস্কৃতি উপদেষ্টাকে বলতে চাই যে আপনারা যা করেছেন এইটা এই গত মানে কত 30 বছর 40 বছরের মধ্যে সবচেয়ে এটা নির্মম ঘটনা এবং নৃশংস ঘটনা, যেটা আপনি কিল করেছেন, একজনের ক্যারিয়ার কিল করেছেন, 3 জনের ক্যারিয়ার কিল করেছেন, একটা প্রতিষ্ঠানের সংবাদ অনুষ্ঠান কিল করেছেন। দিস কল কিল। সংবাদ মাধ্যমে কিন্তু কিল একটা বড় শব্দ। যখন কোনো তথ্যকে বাদ দেওয়া হয় তখন এটাকে কিল করা বলা হয়। তো ওনারা 3 জন সাংবাদিকের ক্যারিয়ার কিল করেছেন। ওনারা আহ, তিনটা প্রতিষ্ঠানের সম্মান কিল করেছেন। ওনারা একটা প্রতিষ্ঠানের সংবাদ প্রচার কিল করেছেন। তথ্য উপদেষ্টাও বলেছেন ওনারা ফোন করেন নাই। পররাষ্ট্র এই কি নগর যে সংস্কৃতি উপদেষ্টা আকবরী বলছে ওনারা ফোন করেন নাই। প্রেস সচিব তার কিছুদিন পরে যা বলছেন, আমরা কাউকে চাকরিও দেই না, চাকরি খাইও না। ভাই আমরা জানি, আমি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলছি, আমরা জানি কয়জনের চাকরি গেছে, কয়জনের কি গেছে, কি হচ্ছে না হচ্ছে, আমরা সবই জানি। এবং সেগুলো তো অবশ্যই আপনিও একটু একটু পরিবেশটা শান্ত হইতে দেন, আপনাদের মব বাহিনী বিতাড়িত করেন, তারপর সব তথ্য আপনাদের বিতাড়িত হবে। অবশ্যই আপনারা বিতাড়িত করতে হবে না, মব বাহিনী এমনি বিতাড়িত হবে। এটার কোনো কারণে সমাজে এতদিন বিশৃঙ্খলা থাকতে পারে না, সমাজে এতদিন মব যারা করে তারা টিকে থাকতে পারে। তো তাদের ইয়ে হলে সব তথ্য আমরা বের করবো।